বিরোধী দলের যোগ না দেয়ায় অবশেষে ১২ সদস্য নিয়ে অনুষ্ঠিত হলো জাতীয় সংসদের সংবিধান সংশোধন কমিটি। এর আগে বেলা ১২টায় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রথম বৈঠকে মূলত কমিটি সদস্যদের পরিচিতি এবং পরবর্তী আলোচ্য বিষয় ঠিক করা হয়। দ্বিতীয় বৈঠক শেষে সংবিধান সংশোধনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু হবে। ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর রাষ্ট্র সংস্কারের দাবির ধারাবাহিকতায় সংবিধান সংশোধনের উদ্যোগ নেয় বর্তমান সরকার। এর আগে ১৩ জুলাই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়। তবে বিরোধী দল শুরু থেকেই সংশোধনের পরিবর্তে সংস্কারের দাবি জানিয়ে আসছিল। কমিটি গঠনের সময় ১৭ সদস্যের কাঠামোর প্রস্তাব দেয়া হলেও বিরোধী দলের জন্য ৫টি পদ খালি রাখা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে বিরোধী দল কোনো সদস্যের নাম না দেয়ায় ১২ সদস্যের কমিটি প্রথম বৈঠকে অংশ নেয়। দর্শক, বৈঠকের খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম সংসদ ভবন থেকে। মোহন, আমরা দেখলাম যে বৈঠক শেষ হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের সাথে কথাও বলেছেন এবং সেখানে তিনি বলেছেন যে যদি সংসদে নাও হয় কিন্তু বিরোধী দলের সাথে সংবিধান সংশোধন নিয়ে আলোচনা হবে। সে আলোচনাটি কি আগামী অধিবেশনে হবে নাকি বাইরে অন্য কোনো ফোরামে হবে, এই বিষয়ে কোনো ধরনের ধারণা দিয়েছেন কিনা স্বরাষ্ট্রমন্ত্রী, এবং একই সাথে আলোচনার পরবর্তী তারিখ কবে ঠিক করা হয়েছে? তানিয়া, আলোচনা আসলে আজকে শেষ হয়নি। বৈঠকটি শুরু হয়েছে এবং বৈঠকটি চলমান রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদের আরেকটি রাষ্ট্রীয় কাজ থাকার কারণে তিনি তার বক্তব্য দিয়ে বৈঠক থেকে চলে গিয়েছেন। যাওয়ার সময় আসলে মূলত সাংবাদিকদের সাথে তিনি কথা বলেন, ব্রিফ করেন। এরপরে বৈঠক চলমান রয়েছে। বৈঠকের পরে আইনমন্ত্রী রয়েছেন, কমিটির যিনি সদস্য আসাদুজ্জামান, চিফ হুইপ থেকে শুরু করে অনেকেই রয়েছেন, তারা হয়তো আরও ব্রিফ করতে পারেন। বলে রাখি যে কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ আমাদেরকে বেশ কিছু তথ্য জানিয়েছেন। বিশেষ করে আজকের এই দিনের এই বৈঠকে শুধুমাত্র পরিচিতি হবে না, পরিচিতির বাইরে তারা আজকে সিদ্ধান্ত নেবেন এই আপনার সংবিধান সংশোধন কমিটি জুলাই সনদ বাস্তবায়নের জন্য কাদের সাথে আলোচনা করবেন। সেই জায়গায় তারা বলছেন যে তারা তো কমিটি আলোচনা করবেন, কমিটির বাইরে সাংবাদিকরা রয়েছেন, বিশেষ করে সম্পাদকরা যারা জুলাই আন্দোলনের আসলে একটা স্টেক হোল্ডার হিসেবে ছিল। সম্পাদকদের সাথে কথা বলা হবে, বিচারপতিদের সাথে কথা বলা হবে এবং যারা সিভিল সোসাইটি রয়েছে সেই সিভিল সোসাইটির নাগরিকদের সাথে কথা বলবেন। এর বাইরে রাজনৈতিক দলগুলো রয়েছে, আপনি জানেন, যেহেতু বিরোধী দল আসেনি, কিন্তু বিরোধী দল সংসদের বিরোধী দলের সাথে আলোচনা করবেন, সংসদের বাইরে করবেন। শুধুমাত্র জামায়াতে ইসলামের সাথে এনসিপি রয়েছেন এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আলোচনা হবে। তিনি বলছেন যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য শুধুমাত্র যে আপনার কমিটি আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে নেবে, বিষয়টা এরকম না। তারা চাচ্ছেন যেন জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। সেই আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে তারা যাদের সাথে কথা বলা প্রয়োজন সকলের সাথে তারা কথা বলে তারা সিদ্ধান্ত নেবেন। এবং তারা কিন্তু বলছিলেন যে এই সংশোধন কমিটি আসলে তারা তাদের জায়গা থেকে সংবিধান সংশোধন করবেন, সেই জায়গায় তফসিল রয়েছে, যেমনটা একটু আগে সংবাদে বলছিলাম, এবং সংবিধানের কোন কোন ধারায় তারা পরিবর্তন করতে চান বা সংশোধন আনতে চান সেই বিষয়গুলো আলোচনা হবে। এবং আরেকটি বিষয় বলছিলেন যে আপনি জানেন যে জুলাই সনদ বাস্তবায়নের আগে অন্তর্বর্তী সরকার আপনার একটি ঐক্যমত্য কমিশন গঠন করেছিলেন এবং সেখানে ৪৮টি বিষয়ের উপর সংস্কারের প্রস্তাব করা হয়। এবং তিনি বলছিলেন যে সেই বিষয়গুলোর উপর অনেকগুলো বিষয়ে রাজনৈতিকভাবে সমঝোতা হয়েছে, অর্থাৎ একমত হয়েছে, এবং এর বাইরে কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে বিএনপির দ্বিমত রয়েছে, নোট অফ ডিসেন্ট। সেই নোট অফ ডিসেন্টকে সহ বিএনপির ৩১ দফার বিষয় নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ মোহন ইসলাম। নিশ্চয়ই আমরা বৈঠকের পরবর্তী অংশে কোন কোন বিষয়ে আলোচনা হলো সেটি জানবার জন্য ফিরে আসবো পরবর্তীতে আবারও। দর্শক, সহকর্মী মোহন ইসলাম ছিলেন আমাদের সাথে সংসদ ভবন থেকে। বুধবার সকাল ৯টায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর জাদুঘর ঘুরে দেখবেন তিনি। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। বলেন, জুলাই জাদুঘর নিয়ে কোনো অনিয়ম পেলে ক্ষতি দেখা হবে।
ফলক উন্মোচন হচ্ছে, প্রধান ফলক উন্মোচন, তারপরে জুলাই জাদুঘরের উদ্বোধন শেষে এসে আমাদের আলোচনা সভা, এবং এর পরপরই আমাদের সাংবাদিকরা সব জায়গায় সবসময় যাতে সাংবাদিক গণমাধ্যম, তারপর প্রিন্টিং মিডিয়া, তারপর সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া সবকিছুই ওপেন থাকবে। এরপর আমাদের নির্দিষ্ট টাইমে সবার জন্য তাকে আমরা উন্মুক্ত করে দেব। এই ঘোষণা দেওয়ার জন্য আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি। জুলাইকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করা হলে জনগণকে সাথে নিয়ে সবকিছু তছনছ করে দেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দুপুরে রাজধানীর সিডা মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে তিনি একথা বলেন। জুলাইয়ের একক কোনো মাস্টার মাইন্ড নেই মন্তব্য করে বিরোধী দলীয় নেতা বলেন, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে, তবে কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করা যাবে না। সরকারকে জুলাই যোদ্ধাদের গায়ে হাত না দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের সময় কয়েকটি গুম খুনের বিচার হলে এখন সেটি দেখা যাচ্ছে না। এ সময় শহীদ ও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরির দাবি জানান জামায়াতের আমির। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা যেতে চাই, সেখানে চিফ প্রসিকিউটর কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি। প্রক্রিয়ার শেষে বিচারের রায় হয়, সেই হিসাবে যদি আমি মূল্যায়ন করতে যাই, আমি মনে করি যে এই 1 থেকে 1.5 বছরের মধ্যে যে 6টা মামলার বিচার কার্য শেষ করতে আমরা পেরেছি, এটা আমি মনে করি যে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যেই এবং পাশাপাশি স্বচ্ছতা এবং নিরপেক্ষতার মধ্যে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে আমরা এই 6টি মামলার বিচার কার্য সম্পন্ন হয়েছে। এবং আমি মনে করি যে এর চেয়েও যদি দ্রুত আর বিচার কার্য করেন তাহলে এই বিচার নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিতে পারে। তো সেই কারণে আমি মনে করি যে এটা স্বচ্ছতার সাথে এবং স্বাভাবিক গতিতে এগোচ্ছে। আর আরও প্রায় আমাদের 3টি মামলা এই মাসেই ইনশাল্লাহ রায়ের জন্য অপেক্ষমান। আজকেও আপনারা জানেন যে আমাদের একজন আসামি ওয়াইদুল কাদের, তার মামলার যুক্তিতর্কের শুনানি চলছে। মাহবুবুল আলম হানিফ সাহেবের মামলায়ও যুক্তিতর্ক শেষ, রায় যে কোনো দিন হতে পারে। আমাদের যাত্রাবাড়ি তাইম ভুইয়া যে অত্যন্ত নৃশংসভাবে যে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল, সেটারও যুক্তিতর্কের শুনানি কয়েকদিনের মধ্যে শুরু হবে। এবং আরও কয়েকটি মামলা কিন্তু বিচার কার্যের প্রায় শেষ পর্যায়ে। আমরা মোটা দাগে যদি বলি যে জিয়াউল আহসান, যে তার মামলার সাক্ষী প্রমাণের প্রায় শেষ পর্যায়ে, আমরা খুব বেশি সময় নেব না। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা শেষ করতে চাচ্ছি এবং আমরা সবচেয়ে প্রায়োরিটি দিয়েছি যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, এই জুলাইয়ের মামলাগুলো খুব দ্রুততার সাথে আমরা ইনভেস্টিগেশন শেষ করে আমরা সম্ভাব্য আগামী 1 বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি, সেই বিষয়ে আমরা একটা কমিটমেন্ট নিয়ে আমরা ইনভেস্টিগেশন এবং বিচার কার্যে আমরা কাজ করে যাচ্ছি। দর্শক, আমরা চিফ প্রসিকিউটর কথা বলছিলেন, আমরা সরাসরি তার বক্তব্যে যুক্ত ছিলাম। 24 4 আগস্ট একটি ঘোষণায় পাল্টে দেয় জুলাই আন্দোলনের গতিপথ। ওই সময়ের ছাত্রনেতা ও বর্তমানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, কোনো বিলম্ব নয়, 5 আগস্টই হবে মার্চ টু ঢাকা কর্মসূচি। এর ফলে স্বৈরাচার পতনের আনুষ্ঠানিকতায় কেবল বাকি থাকে। ঠিক কোন প্রেক্ষাপটে একদিন এগিয়ে আনা হয় কর্মসূচি, তার উত্তর খুঁজেছেন সহকর্মী রাশেদ আনিস। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। 3 আগস্ট জনগণের কাঙ্ক্ষিত স্বৈরাচার পতনের 1 দফার ঘোষণা দেন ছাত্রনেতা নাহিদ ইসলাম। এর ফলে কি হতে যাচ্ছে তা নিয়ে সংশয় থাকলেও লাখো জনতার উপস্থিতি আত্মবিশ্বাসে জ্বালানি দেয় ছাত্রনেতাদের। 1 দফার ঘোষণার পরদিনই আবারও ফার্মগেট,
কারওয়ান বাজার, যাত্রাবাড়ি সহ একাধিক এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার বাহিনীর সাথে সংঘর্ষ বাধে ছাত্র জনতার। একদিকে সশস্ত্র বাহিনী, অপরদিকে নিরস্ত্র সাধারণ মানুষ। শত শত মানুষ শহীদ হয় ওই দিনেই। আগেই 6 আগস্ট সারা দেশের জনতাকে ঢাকায় আসার কর্মসূচি দেওয়া হয়, কিন্তু আন্দোলনরত ছাত্র জনতার হাহাকার, একদিন দেরি হলে তো আরো মানুষ মারা যাবে। যাদের পক্ষে সম্ভব হবে আজ রাতেই আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। আমরা আগামীকাল সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদ ঘোষণা দেন, পরশু নয় আগামীকালই মার্চ টু ঢাকা কর্মসূচি। কেন একদিন এগিয়ে আনা হয় কর্মসূচি, সেটি জানালেন তিনি। আমরা তো সাধারণ মানুষ, আমাদের হাতে অস্ত্রও নাই এবং তারা আবার দলীয় ক্যাডারদেরকেও নিয়ে আসতেছে। তো ওই সময়ে কলটা নেওয়াটা খুব টাফ ছিল, যে আমি যদি টাইম দিয়ে আওয়ামী লীগকে ব্রিদিং স্পেস দিই তাহলে এটা আমার জন্য, আমার একটা বোঝাপড়া ছিল। আমি ক্যালকুলেট করছি যে ঢাকার যদি 2-2.5 কোটি জনসংখ্যা থেকে অর্ধেকও নেমে আসে, অ্যান্ড আশেপাশের জেলাগুলো থেকেও যদি অনেকে আসতে, যেমন রংপুর থেকে কিন্তু আসা সম্ভব নেই এই অল্প সময়ের মধ্যে। আমি এদিকে কুমিল্লা, আশেপাশের 8-10টা জেলা থেকে যদি আসে, তাহলেও আই থিঙ্ক এই ক্রাউড দিয়েই আমরা হয়তো ভালো কিছু করতে পারবো। তো ওই বোঝাপড়া থেকেই কাউন্ট করে আমি সাথে সাথে ওই সময় একটা ভিডিও বার্তা রেকর্ড করি যে একটা জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমরা এই ডেটটা চেঞ্জ করে আনতেছি, আপনারা আগামীকালকেই আসেন, যেভাবেই হোক আসেন। আসিফ জানান, সে সময় তিনি নাহিদ ইসলামের সাথেও যোগাযোগের সুযোগ পাচ্ছিলেন না। পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমেই জানান তিনি। ওই সময় সবার সাথে যোগাযোগ করে ডিসিশন নেওয়ার পরিবেশটা ছিল না, কারণ অনেকেই নাম্বার বন্ধ রাখতে হচ্ছিল। কারণ আপনি যদি সেলুলার নাম্বার অন করে থাকেন তাহলে আপনাকে লোকেশন ট্র্যাকিং করে ধরে নিয়ে যেতে পারে। 6 তারিখ ছিল লং মার্চ টু ঢাকা, এটাই আমি অ্যানাউন্স করবো, এতটুকু ডিসিশন ছিল। পরে নাহিদ ভাই যখন শাহবাগ চলে গেলেন, নাহিদ ভাইয়ের সাথে আর কমিউনিকেশন করার সুযোগ পাইনি। তো এটা আমি মনে হয় 12টা কি 1টার দিকে আমি একটা ভিডিও বার্তার মাধ্যমে অ্যানাউন্স করলাম। রাত পেরিয়ে সকাল হতেই দেশবাসীর অপেক্ষা কি হতে যাচ্ছে সেদিন। 5 আগস্ট সকাল 11:30টার পরপরই গণমাধ্যমের খবর, ভাষণ দেবেন সেনাপ্রধান। আর ঠিক তার কিছু সময় পরই খবর আসে পালিয়ে গেছেন প্রতাপশালী স্বৈরশাসক শেখ হাসিনা। তখন লাখ লাখ জনতার একটাই গন্তব্য, গণভবন। রাশেদ আনিস, 71, ঢাকা। সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির সাথে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক চলছে। সেখানে আরও যোগ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম, তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং বেসরকারি বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত সহ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়। পরে দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিকেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে বৈঠক করবেন সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী। তার এই সফরের বাংলাদেশ এবং সৌদি আরবের পারস্পরিক সম্পর্ক সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আজ রাতে তিনি ঢাকা ছাড়বেন। এর আগে সোমবার রাতে 2 দিনের সফরে ঢাকায় আসেন সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি। দর্শক, শহীদ মনসুর আলী রেল স্টেশনে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সেখানকার খবর রাখছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রাজু, রেল স্টেশনের পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ জানান এবং কখন নাগাদ রেল চলাচল স্বাভাবিক হবে, কি বলছে সেখানকার কর্তৃপক্ষ? তানিয়া, আজ সকাল 7টা 20 মিনিটে রাজশাহী থেকে সিল সিটি এক্সপ্রেস নামে ট্রেনটি ছেড়ে এসে সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী স্টেশনে 10টা 45 মিনিটে এসে পৌঁছলেই কিন্তু একটি বগি লাইনচ্যুত হয়। আমি এখন এই স্টেশনে দাঁড়িয়ে আছি যে
দর্শক, আমাদের সহকর্মী ইউসুফ দেন রাজুর সাথে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে তার কাছ থেকে এই রেল লাইন যোগাযোগ স্বাভাবিক হয়েছে কিনা সেটি জানবার তথ্য আপনাদেরকে পরবর্তীতে জানাবো। রাজধানী জুড়ে সকাল থেকেই কখনো মুষলধারে আবার কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে দুপুর পর্যন্ত এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এতে নগরবাসীর কিছুটা স্বস্তি মিললেও রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থী সহ অফিসগামী মানুষ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ও আশেপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দিনের তাপমাত্রা হালকা কমে গরমের তীব্রতা কিছুটা কমে আসবে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।